জি 24 ঘন্টায় জ্যাকলি বল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। দিল্লি আর বাংলা ভোট এলেই এই দুই রাজ্যের সমীকরণকে ওটা অন্যরকম হয়ে যায়। এ রাজ্যের দল তৃণমূল একাধিক ইস্যুতে দিল্লিতে গিয়ে সুর চড়ায়, শুধু নয় রীতিমতো আন্দোলন চালায়। ডিএমকে বা কেসিআরের দলও দিল্লিতে গিয়ে আন্দোলন করেছে, কিন্তু জোড়াফুল শিবিরের ফটো অপ একেবারে অন্যরকম। দিল্লি চলোর হুঁশিয়ারি সামনে রেখে একাধিক ইস্যুতে ভোটের সুর চড়ান মমতা, অভিষেকরা। আর উল্টো দিকে ভোটের আগে দিল্লিও আসে বঙ্গে। মোদি, অমিত শাহর মতো দিল্লির নেতাদের বঙ্গে এসে হুঙ্কারের মাত্রা বাড়ে আরো। ভোট এলেই হিল্লি দিল্লি বাংলা। আজ স্পেশাল 24-এ ভোটের আগে বাংলার এই হিল্লি দিল্লি করার অঙ্ক কষি। চলুন। ভোট আসছে বাংলায়, বাংলা তাতছে ক্রমশ, কিন্তু ভোটের এই গরম হাওয়া আজকাল দিল্লিতেও পৌঁছে যায়। যেমন আগামীকালই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি দিল্লির হাওয়া নিয়ে এ বাংলায় নেতারা। আজই যেমন এসেছেন সদ্য নির্বাচিত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ভোট মানেই বাংলায় হিল্লি দিল্লির শুরু, আর ভোট এলেই দিল্লি বাংলা হম্বি তম্বি শুরু। ওরা শুধু লুকিয়ে লুকিয়ে দেখছে কোথাও টুক করে একটা গন্ডগোল করা যায়। একটু গন্ডগোল করলে চিৎকার চিৎকার চিৎকার। উত্তরপ্রদেশে হলে না, বলা যাবে না। মধ্যপ্রদেশে হলে ডাবল ইঞ্জিন বলা যাবে না। রাজস্থানে হলে বলা যাবে না। উড়িষ্যায় বাঙালিদের ওপর অত্যাচার হলে বলা যাবে না। দিল্লিতে বাংলা বললে খুন করে দিতে হবে। রাজস্থানে বাংলা বললে খুন করে দিতে হবে। মধ্যপ্রদেশে বাংলা বললে খুন করে দিতে হবে। আসামে বাংলা বললে খুন করে দিতে হবে। আমি বলি, সাহস থাকলে খুন আমায় কর, আমি একবার নয় 1000 বার বলবো। ডাবল ইঞ্জিন সরকারের বাংলা দখলের জিগির ব্যর্থ করার চেষ্টা। এসআইআর আবহে এই ন্যারেটিভই নতুন করে চড়া করছে তৃণমূল কংগ্রেস। সে কারণে বিজেপি সরকারকে দিল্লিতেই আটকে বাংলা দখলের বিরোধিতার সুর সপ্তমে। दिल्ली का लड्डू जो खाता है वो भी पछताता है, और जो नहीं खाते हैं वो भी पछताते हैं। अब दिल्ली का लड्डू ज्यादा खा लिया, और खाने का जरूरत नहीं है। अब दिल्ली समझाइए, बंगाल को समझाने के लिए आपको माफिक दुराचारी नहीं चाहिए। দিল্লি থেকে বাংলা দখলে বারবার আসা যাওয়া করেছেন নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ। পাল্টা হিসেবে তাই দিল্লির হাওয়া গরম করতে বারবার হাওয়া দিয়েছে জোড়াফুল শিবির। বঙ্গের দাবি দিল্লিতে এর আগেও নিয়ে গিয়েছে তৃণমূল। বছর দুয়েক আগে 100 দিনের কাজের ইস্যুতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর দফতরে রীতিমতো হইচই ফেলেছিলেন টিম অভিষেক। গোটা দেশে সেই অভিযান নিয়ে চর্চা হয়েছিল। বিধানসভা ভোটের আগেও তাই নতুন করে বারবার দিল্লি অভিযানের হুঁশিয়ারি দিয়ে এসেছে শাসক দল। আমরা যেটা প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে। এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে আঘাত এনে বাংলাকে ভাতে মারতে চাইছে, বাংলার মানুষের পরিচয় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে, তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে। তো এখন সাংবিধানিক সংস্থাকে যদি কেউ চ্যালেঞ্জ করেন, তাহলে সংবিধানের ভাষায় কথা বলবে। ভবিষ্যতে শহীদ হতে চাইছে সরকারটা। এবছর শুরুতেই গত 9 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্ণা দিয়ে গোটা দেশের চোখ টেনেছিলেন তৃণমূল সাংসদরা। চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয় তাদের, যে চ্যাংদোলার ছবি বছর খানেক আগেও তৈরি করেছিল জোড়াফুল। মনে রাখবেন, আঘাত করলে প্রত্যাঘাত কি করে করতে হয়। আজ সকাল 8টায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে। তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন, আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায়। এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন, সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন করবে। দিল্লির লাঠি এ বাংলাতেও আনতে মরিয়া কিরুয়া শিবির।
কিন্তু বাংলা বড় কঠিন লড়াই। এই কাঠিন্যের বার্তা দিতেই বঙ্গ শাসকদের বারবার দিল্লি যাত্রা। তৃণমূল কংগ্রেস এখনো দাবি করে তারা সর্বভারতীয় দল, সর্বভারতীয় স্তরে তারাই মূল বিজেপি বিরোধী। জানি অবশ্য পাল্টা খোঁচা থাকে এ বঙ্গে বিরোধী বিজেপির। তো 26-এর পর অনেক সময় পাবেন উনি জানেন যে ওনার সরকারের বিসর্জন অনিবার্য। তো সে সময় তো ওনাকে আর রাজ্য চালাতে হবে না, তো সে সময় উনি সেই কাজে মন দেবেন, দলকে সর্বভারতীয় করবার জন্য সারা ভারতবর্ষে ঘুরবেন। ঠিকই বলছেন উনি। দিল্লির নেতারা বাংলায় এলে তাতে কতটা লাভ হয় তা নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু এটা ফ্যাক্টর তৃণমূল দিল্লিতে গিয়ে আন্দোলন করে সর্বভারতীয় স্তরে চর্চা চাওয়ার চেষ্টা করে, বাংলায় তৈরি করে দিল্লি বিরোধী চড়া ন্যারেটিভ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দিল্লির যে সমস্ত নেতারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের মতে তারা এই বাংলায় বহিরাগত, তারা বাংলা বিরোধী, বাংলাকে টাকা দেয় না, ইডি সিবিআই দিয়ে চাপে রাখে, তারা ভোট পাখি। এর পাল্টা একাধিক অস্ত্র প্রয়োগ করে দেখেছে বিজেপি, কিন্তু খুব একটা লাভ হয়েছে কি? হয়নি। বারবার বিজেপির ওই ডাবল ইঞ্জিন সরকারের তত্ত্ব ভোতা করার চেষ্টা চালিয়ে গিয়েছে জোড়াফুল, আর বিজেপিও সন্দেশখালির মতো ইস্যুকে জাতীয় রাজনীতিতে আনার চেষ্টা করেছে। কিন্তু বাংলায় মোদি শাহ ফ্যাক্টর যে খুব কার্যকর তার প্রমাণ মিলেছে কিনা তা নিয়ে বিতর্ক আছে। ফলে বঙ্গ বিজেপি এখনও এর উত্তর হাতড়ায়, কিন্তু দিল্লি এড়িয়ে রাজনীতি করা তো সম্ভবপর হয় না। मां गंगा के आशीर्वाद से अब बंगाल में भी विकास की गंगा बहेगी और बीजेपी ये काम करके रहेगी। এই আশ্বাস প্রতি ভোটেই থাকে, কিন্তু তাতে চিঁড়ে ভিড়ছে কই? উল্টে মোদি শাহকে বারবার ভোট বাকি, বহিরাগত বলে দাগিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। গত বিধানসভা ভোট থেকেই যে সুর চড়িয়েছিল শাসক তৃণমূল, সেই সুর খাদে নামেনি আর। আমরা সবাই সবাইকে খুব ভালো চিনি। বহিরাগত কিছু লোক যারা বাইরে থাকে, এখানে থাকে না, বহিরাগত কিছু গুন্ডা, তারা মনে করছে টাকা দিয়ে আর 5 স্টার বাবুদের গাড়ি চালিয়ে, তার মধ্যে একটা বড় হোটেল, গাড়ি তো নয়, গাড়ির মধ্যে হোটেল, হোটেল চালিয়ে মিথ্যে কথা বলবে। আর কোনোদিন কারো বাড়িতে গিয়ে বলবে দুটো ভাত খাচ্ছি, ছবি তুলছে। ভাত খাওয়া নয়, ওটা ছবি তোলা। এই অবস্থায় চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের রাজনীতি জোরদার হয়েছে বাংলায়। বিজেপির বঙ্গ দখল আর হয়নি। मैं पश्चिम बंगाल में आऊंगा भी, राजनीति की बात भी करूंगा और यहाँ परिवर्तन करने के लिए पूरा जोर भी लगाऊंगा। I challenge them. If they have the guts, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. হুগলি নদী দিয়ে জল বয়ে যায়, বিজেপির আর বঙ্গ দখল হয় না। এবার দলের দায়িত্বে নিতিন নবীন সভাপতি হয়ে রাঢ়বঙ্গে ঘাঁটি গেড়েছেন। আগামী 2 দিন বাংলাতেই থাকবেন, খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। নিতিন নবীনের আগে দীর্ঘদিন জগৎপ্রসাদ নাড্ডা বলে একজন ভদ্রলোক তাদের সভাপতি ছিল। তিনিও তো অনেক কথা বলেছিলেন যে মাসে 2 বার করে যাব, বাংলা আমাদের পাখির চোখ। তো তিনি এবার তো বিদায় নিলেন। তার সভাপতিত্বকালীন সময় তো কিছুই হলো না। এখন তো বিজেপির ভোট ক্রমাগত কমছে। তাহলে বিজেপির ডবল ইঞ্জিন বিকাশকে কি পশ্চিমবঙ্গ বিশ্বাস করে না, নাকি বঙ্গ বিজেপির অতিরিক্ত দিল্লি নির্ভরতায় বারবার কাল হয়ে দাঁড়ায়? বাংলায় বিকল্প হতে হতেও শুধু কি সংগঠনের নড়বড়ে দশাতেই পিছিয়ে যায় গেরুয়া শিবির, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখের অভাব থেকে গিয়েছে এখনো? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ফলে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয় নিয়ে অনেক প্রশ্ন ওঠে। এই প্রশ্ন ওঠে যে দিল্লিতে বার্তা পৌঁছে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন কৌশল, তেমনি দিল্লির নেতারা বাংলায় এলে তাদের বহিরাগত দাগি দেওয়াটা তৃণমূলেরই তো কৌশল। দেখুন, এই কৌশল ভাঙার দায়িত্ব কিন্তু বঙ্গ বিজেপির ছিল। কেন বিজেপির সর্বভারতীয় নেতারা বাংলায় এলে প্রশ্ন উঠবে, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এখানেই তৃণমূলের সফল ন্যারেটিভ, যেখানে দিল্লিতে তৃণমূলের আন্দোলন জাস্টিফাইড,
কিন্তু দিল্লির নেতাদের এখানে আসাটা নয়। বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকে চায়। তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে বাংলার মায়েরা শক্তিশালী, বাংলার ভাইয়েরা শক্তিশালী। আর বিজেপিকে ভোট দিলে বহিরাগতরা শক্তিশালী। তুমি কোন তুমি? তুমি কোন তুমি? আমি তো চিনি ভূমি, আমি তো চিনি ভূমি। বাইরের থেকে লোক নিয়ে এসে, আউটসাইডারদের নিয়ে এসে এলাকায় এলাকায় নানা রকমভাবে, মনে রাখবেন, কোথাও পড়ানোর নাম করে আপনার মাথাটা খাচ্ছে। ममता दीदी बहिरागत की बात कर रही है। बहिरागत आय भूमि बंकिम बाबुर, रवि ठाकुरेर, सुभाष बोसेर, मातंगिनी हाजरार, श्यामा प्रसाद मुखर्जीर बंगभूमि और भारत भूमि। আমরা সবাই এই ভারত ভূমির সন্তান। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন সর্বভারতীয় দলের সর্বভারতীয় নেতারা ভোট প্রচারে আসবেন, সেটাই তো স্বাভাবিক। যখন প্রকাশ কারাত পশ্চিমবঙ্গে আসে কেউ কখনো প্রশ্ন করে না, যখন রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে আসে কেউ কখনো প্রশ্ন করে না, সোনিয়া গান্ধী বারবার এসছেন, কেউ কোনোদিন প্রশ্ন করেনি, তাহলে কেন বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে এলে বারবার প্রশ্ন করা হয়? অথচ এই ধারা কিন্তু বঙ্গ রাজনীতির হাল আমলের নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েও কিন্তু একাধিকবার সুর চড়িয়েছেন তৃণমূলের সোকল্ড বহিরাগত নেতারা। 1984, 89 এবং 91-এ বারবার রাজীব গান্ধী থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় নেতারা মমতা ব্যানার্জির জন্য যাদবপুরে এবং পরবর্তীকালে দক্ষিণ কলকাতায় প্রচার করেছেন। 96, 98, 96-এর নরসিংহরাও এসে প্রচার করে গেছেন মমতা ব্যানার্জির জন্য। 98, 99, 2004 আদবানিজি, বাজপেয়ীজি, মুরলী মনোহর যোশীজি মমতা ব্যানার্জির জন্য প্রচার করে গেছেন, তখন মনে ছিল না। অথচ আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় শাসক এবং বিরোধী বিজেপি, তখন বিজেপি নেতারা ভোট পাখি। এসআইআর আবহে এই বহিরাগত থিওরি ডালপালা মেরেছে আরো। বহিরাগত বলতে আমি কাদের বলেছি? আমি একটা রাজনৈতিক দলকে বলেছি, যারা বাইরের লোক নিয়ে এসে এখানে 10টা করে বাইরের লোকের নাম তোলে। এখানে যারা থাকে তারা মোর দ্যান বেঙ্গলিজ, তাদের আমি সম্মান করি, ভালোবাসি। ইলেকশনের নাম করে কিছু লোক বহিরাগত চলে আসে, বিভিন্ন হোটেল ভাড়া করে, বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে, আর যাদের অনেক টাকা আছে তারা অনেক ফ্ল্যাট কিনে নেয়। বলুন তো, একজন লোকের যদি নাম এখানেও থাকে আবার আর একটা প্রান্তেও থাকে, তা দুটো নাম তো একটা লোকের জায়গায় থাকতে পারে না। এতে তো তার সে চিটিং করছে। তা সেটা কাউন্সিলরদের দেখার কাজ নয়, লোকাল লিডারদের দেখার কাজ নয়। এই কথাটা বলতে গিয়ে তারা ব্যাখ্যা করলেন অন্যভাবে। আর ঠিক এই জায়গায় বহিরাগত প্রসঙ্গ এনে অনুপ্রবেশ বিতর্কে হাওয়া ঘোরানোর চেষ্টা গেরুয়া শিবিরের। সুইটি বিবি, কুরবান শেখ, ইমান শেখ, দিল্লি পুলিশ 21শে জুন 2025-এ তাদের অ্যারেস্ট করেছে এবং তারা ইন্টারোগেশনের সময় স্বীকার করেছে যে তারা বাংলাদেশি, তারা ফেক আধার এবং ফেক ভোটার কার্ড নিয়ে তারা দিল্লিতে ঢুকেছিল। কিন্তু অনতিবিলম্বেই দেখা গেল তাদের কাছে বীরভূমের দুটো গ্রাম পঞ্চায়েত, পাইকার গ্রাম পঞ্চায়েত, মুরারুই গ্রাম পঞ্চায়েত, তারা এদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পর্যন্ত ইস্যু করে দিল। ফলে ভোট এলেই হিল্লি দিল্লি চলে বঙ্গভোটে। অস্তিত্ব আর ক্ষমতা দখলের লড়াইয়ে বাংলা আর দিল্লির সমীকরণ হয় জোরদার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দিল্লিকে চ্যালেঞ্জ ছোড়ার এই প্রবণতা যে একমাত্র তৃণমূল কংগ্রেস তা কিন্তু নয়। বিধান রায় কিংবা জ্যোতি বসু কেউই দিল্লিকে সেই অর্থে পাত্তা দিতে চাইতেন না। বাংলার দাবি দাওয়ায় বারবার শটান দিল্লি চলে গিয়েছেন বিধান রায়, দাবি আদায় করতে বারবার সুর চড়িয়েছেন। আর দিল্লির শাসকদের সামনে কলার তুলে থাকাটা বঙ্গ রাজনীতির কিন্তু একটা ট্র্যাডিশন। কংগ্রেসের ডাবল ইঞ্জিন সরকারের সময় তা ছিল, সিঙ্গেল ইঞ্জিনেও সেটা আছে। আবার ডাবল ইঞ্জিন হবে কি না সেটা আটকাতে তো রীতিমতো পলিটিক্যাল মিসাইল তাক করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বাধীনতার পর থেকেই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু বাংলার রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। বাঙালি উদ্বাস্তুদের পুনর্বাসন আর নাগরিক অধিকার নিয়ে নেহেরু সরকারের উদাসীনতা আজও ঐতিহাসিক বঞ্চনার ডকুমেন্ট। এই কারণেই ৭৭ সালে উদ্বাস্তু রাজনীতি মুখ্য হয়ে দাঁড়িয়ে তা বামপন্থার দিকে ঝুঁকে পড়েছিল। তার আগে অবশ্য লড়াই করার চেষ্টা করেছিলেন বিধান রায়। বারবার বাংলার একাধিক দাবি নিয়ে তিনি ছুটে গিয়েছেন দিল্লিতে। এই চাপ দেওয়ার রাজনীতি স্বাভাবিকভাবেই বামপন্থী সরকারও বজায় রেখেছিল। ৮০ দশকে বাংলায় শিল্প যখন গোত্তা খেয়ে পড়ছে, তখন জ্যোতি বসু সরাসরি ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেছিলেন। কংগ্রেসকে বুর্জুয়া দাগিয়ে কমিউনিস্টদের বিরোধিতা ছিল চরমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানপন্থী রাজনীতিতে এই বিরোধিতা বাঙালি বনাম অবাঙালি ন্যারেটিভ তৈরি করেছে। সিপিএমের শ্রেণী অধিকার লড়াইয়ের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাঙালি অধিকার লড়াইয়ের আন্দোলনে এসে দাঁড়িয়েছে। বিজেপির মতো সর্বভারতীয় দল বাংলায় আর অচ্ছুত নয়, তারাই এই বাংলায় প্রধান বিরোধী দল। ফলে বঙ্গ বিজেপির সংগঠন নিয়ে যতই প্রশ্ন উঠুক না কেন, দলের শীর্ষ নেতৃত্বের বাংলায় আসা অস্বাভাবিক কিছুই না, বিশেষ করে যে দলে নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো শক্তিশালী নেতারা রয়েছেন। কিন্তু তারপরেও বাংলায় দিল্লি ফ্যাক্টর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে না। কারণটা অবশ্যই ঐতিহাসিকই বটে। দেখুন, আমার মনে হয় যেহেতু বিজেপি বা কংগ্রেস একটা সর্বভারতীয় দল, সেহেতু নির্বাচন এলে এই দিল্লির নেতাদের আনা বা দিল্লির কৌশল ঠিক করার উপরে একটা জোর দেওয়া হয়। কিন্তু এই বঙ্গের রাজনীতিতে যে দিল্লি ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ নয়, সেটা বহুবার প্রমাণিত হয়েছে। যখন বিধান রায় মুখ্যমন্ত্রী ছিলেন তখনও তিনি দিল্লির কংগ্রেস নেতাদের গুরুত্ব দিতেন না। যখন পরবর্তীকালে জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন, তিনি বা অন্য রাজ্যের সিপিএম নেতাদের কতটা গুরুত্ব দিতেন। তার সেই ঐতিহাসিক ভুলের কথা বলাটা তো আসলে কেরল লবিকেই আক্রমণ করা। দক্ষিণের যে আঞ্চলিক আবেগ, বাংলাতেও সে আবেগের রং সম্পূর্ণ ভিন্ন। প্রশ্ন ওঠে, এটা কি দিল্লির নেতাদের পক্ষে বোঝা সম্ভব? বিজেপি যবে থেকে বিজেপি এ রাজ্যে অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে, বিজেপি দিল্লির নেতাদের অবশ্যই আনে। কিন্তু দিল্লির নেতারা কি আদৌ ফ্যাক্টর হয়? দিল্লির নেতাদের পক্ষে তো এই বঙ্গের বা কোনো রাজ্যেরই সমীকরণ বোঝাটা অতটা সহজ নয়। মানে কি সমীকরণে কোচবিহারে ভোট হবে বা হুগলিতে কেন প্রবল হিন্দুত্ববাদী এলাকাতেও, হিন্দুত্ববাদী বলতে মানে হিন্দুরাই যেখানে বেশি জনসংখ্যায় রয়েছে, সেখানেও কেন বিরিয়ানির কথা তুলে খোঁচা দেওয়া যাবে না, সেটা দিল্লির বিজেপির নেতারা কি করে বুঝবেন? আমার মনে হয় যে বঙ্গ বিজেপির এটা একটা সংকট যে দিল্লির নেতাদের এনে তারা খুব একটা কায়দা করতে পারে না। এটা কিন্তু দিলীপ ঘোষও একাধিকবার দিল্লির নেতাদের বিরুদ্ধে সরব হয়েছে। তবে এই ভাবনা উড়িয়েই কিন্তু ওড়িশায় বিজেপি ক্ষমতায় এসেছে, কর্ণাটকে শক্ত ঘাঁটি তৈরি করতে পেরেছে। গত তেলেঙ্গানা ভোটেও প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে গেরুয়া শিবির। দখল করা গিয়েছে অসম কিংবা ত্রিপুরা। রাজনীতিতে অসম্ভব যে কিছু নয় তা বিলক্ষণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই কোথাও ফাঁক রাখতে নারাজ তিনি। সে কারণেই বারবার তার লড়াই পৌঁছে যায় দিল্লিতে। আর তৃণমূলের দিল্লি যাওয়াটা যদি বলেন, এটা একটা পাল্টা রাজনৈতিক কৌশল। তুমি যদি আমার দুর্গে আক্রমণ করো, তাহলে আমিও তোমার দুর্গে গিয়ে 4টে কামান দেখে আসতে পারি। অনেকটা কিম জং উনের স্টাইলে, যে তুমি যদি আমার দিকে ক্ষেপণাস্ত্র তাক করে রাখো, জেনে রাখো যে তোমার ক্ষেপণাস্ত্র কে আঘাত করার মতো আমার পাল্টা শক্তি আছে। কিম জং উনের যে স্টাইল, অর্থাৎ মানে তোমার কাছে পরমাণু বোমা থাকলে আমার কাছেও পরমাণু বোমা আছে, আমার মনে হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাতে বিশ্বাস করেন, এবং বিশ্বাস করেন বলেই তিনি পাল্টা দিল্লির দরবারে লড়াইটা পৌঁছে দিতে চান। বাংলার মুখ্যমন্ত্রীদের দিল্লি বিরোধিতা ঐতিহাসিক। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধারাই বজায় রেখেছেন। এখানেই বাংলা বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়ায় বারবার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দেখুন, বাংলায় গত ভোটে এরকমও দেখেছি, মোদি শাহর সভার জায়গা নিয়ে সমস্যা, হেলিকপ্টার নামা নিয়ে সমস্যা নিয়ে বিতর্ক হতো। আর অন্যদিকে দিল্লিতে তৃণমূল সাংসদদের প্রতি পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়। এই ভোটে নির্বাচন কমিশন যেহেতু আপাতত সব থেকে বড় ইস্যু,
তাই অবধারিতভাবেই বারবার ঘুরে ফিরে আসছে দিল্লিতে ভোটের আগে আন্দোলনের হাওয়াটা আরও জোরদার করতে পারে কি জোড়া ফুল, তা নিয়ে প্রশ্ন উঠছে এই জায়গা থেকে। কারণ এসআইআরে ক্ষতিগ্রস্ত পরিবারদের নিয়ে তৃণমূল কংগ্রেস এবারে আন্দোলনে নামতে চাইছেন। তাদের নিয়ে তৃণমূল যদি দিল্লি পৌঁছে যায় আশ্চর্যের কিছু হবে না। বাংলায় এবার কি দিল্লির নেতারা এই আবহে আদৌ ফ্যাক্টর হতে পারবেন? বিশেষ করে দিল্লির নতুন সর্বভারতীয় সভাপতি তিনি তো এসে পৌঁছেছেন, তার কাছেও কিন্তু কঠিন পরীক্ষা। উত্তরণ কিনা নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।